বাড়িতে ঢোকার পর মা আমাকে প্রশ্ন করলো কোথায় ছিলাম। আপুও মায়ের সাথে যোগ দিয়ে বলল, তুই সারাদিনে তো বাড়িতে কিছুই খাসনি, শরীর খারাপ করবে তো। আসলে বাড়িতে আসার পর আমি একবারও ঘরে খাবার খাইনি, আর খেতেও মনে চায় না। আমার কাছে তাদের কথাগুলো কেমন যেন উপহাসের মতো লাগছে। যখন আমার খেয়াল রাখার জন্য কেউ ছিল না, তখন তারা আমায় অবহেলা করেছিল, আর এখন আমার খেয়াল রাখার জন্য রেনু আছে, তাই এখন এদের ন্যাকামি না করলেই ভালো হয়। অনেক কষ্ট সহ্য করেছিলাম, দিনের পর দিন না খেয়েছিলাম। কেউ কোনো খবর নেয়নি যে আমি খেয়েছি কিনা। অসুস্থতার সময়ও কপালে হাত রাখার মতো কেউ ছিল না। তখন বললাম, আমার পেট ভরাই আছে, আমি খেয়ে এসেছি, আমি যাই, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমানো দরকার। আর হ্যাঁ, আমার ব্যাপারে এতটা না ভাবলেও চলবে। কথাটা বলেই উপরে চলে আসি। নিজের রুমে এসেই আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। বাইরে এসে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে একটা অপরিচিত নাম্বারে ফোন আসলো। অপরিচিত, তাই আর ফোনটা ধরলাম না। খুব ক্লান্ত আমি, কিন্তু সাথে সাথেই দ্বিতীয় ফোনে একই নাম্বার থেকে। এবার তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো সাড়া নেই, তাই আবারও বললাম, হ্যালো, কে বলছেন? কোনো কথা বলছেন না কেন? দেখুন, যদি কোনো কিছু বলার না থাকে তাহলে ফোনটা রাখুন, আমার এখন রেস্ট নিতে হবে। এটা বলেই ফোনটা রেখে দেই। আশ্চর্যের বিষয়, 1 মিনিট পরই আবারও ওই নাম্বার থেকেই ফোন। আমি খুব বিরক্ত হয়ে গেলাম। কী অবস্থা, শান্তি মতো যে কেউ একটু ঘুমাবে তার জোগাড় নেই। একরাশ বিরক্তি নিয়েই ফোনটা ধরলাম। তখন আমাকে আশ্চর্য করে দিয়ে ওপাশ থেকে কলকারি বলল, রাতে খেয়েছো? এই আমি কার গলা শুনছি? আখি? কিন্তু এত রাতে আখি আমাকে ফোন করতে যাবে কেন? আমি না চেনার ভান করে বললাম, হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি কে বলছেন? এবার মেয়েটা ধরা গলায় বলল, আমায় চিনতে পারছো না? কি আশ্চর্য! আরে, এত রাতে আপনি আমাকে ফোন করলেন আর বলছেন আমি আপনাকে চিনি কি না? আরে, আমি আপনাকে কি করে চিনব? তাজ্জব ব্যাপার। আমি আখি, চিনতে পারছো না? কিন্তু কোন আখি? আর কোথাকার আখি? আমি তোমার বউ আখি। এই কথাটা আখির মুখ থেকে শোনার আমার অনেক শখ ছিল, কিন্তু আজ যেন কাটার মতো লাগছে। তখন বললাম, দেখুন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ওই সম্পর্কটা আর নেই। আপনি নিজেই অনেকবার বলেছেন আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না। এখন তাহলে এসব বলার মানে কি? অনেক জ্বালিয়েছি আপনাকে, আর কষ্ট দিতে চাই না। আর শুনুন, খুব শীঘ্রই আপনার ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আপনি তো এতদিন ধরে আমার কাছে এটাই চেয়ে এসেছেন। প্লিজ এমনটা করো না। আমি ফোনটা কেটে দিলাম, কারণ রেনু ফোন করছে। হ্যালো ম্যাডাম, কি ব্যাপার এত রাতে? তুমিও আমাদের সাথে কালকে চলো না, তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আমি কখন বললাম যে যাব না? সত্যি তুমি যাবে? যাব তো, কিন্তু এখন আমায় ঘুমোতে না দিলে সেটা বদলাতেও পারে। না না, আমি ফোন রেখে দিচ্ছি। লাভ ইউ সোনা। মা। ফোনটা রেখে দেয় দুটো কারণে। আমার রেনুদের বাড়িতে যেতে হবে, প্রথমত আমার দুলাভাইকে পরীক্ষা করতে হবে, দ্বিতীয় হলো আখির থেকে বদলা নিতে চাই। সুদে আসলে আখিকে অনেক কষ্ট পেতে হবে। আমায় কষ্ট দিয়েছে সেটা মানা যায়, কিন্তু একটা নিষ্পাপ শিশুর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। এসব কিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে রেনুর ফোনে। ওর মিষ্টি হাসিটা শুনে মনটা সতেজ হয়ে গেল, কিন্তু তখনই আমার মুডের 12টা বাজাতে আদিবা হাজির। কি রে ভাইয়া, তুই এত সকালে উঠে গেলি? ভাবা যায় না। আমিও অনেক কিছুই ভাবতে পারিনি, কিন্তু হয়ে গেছে, তাই নিজেকে বদলিয়ে নিয়েছি। আর আমি এখন সকালে চা খাই না। আমার জন্য এসব করার কোনো দরকার নেই। আমি এখানে বাবার জন্য এসেছিলাম, আমার কাজ হয়ে গেছে, তাই আজকেই চলে যাব। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে আসি। আপু ওখানে দাঁড়িয়ে আছে, চোখে জল,
চিকচিক করছে, হয়তো অনেক কষ্ট পাচ্ছে। কারণ আজ পর্যন্ত আমি ওর সাথে কখনো এমন আচরণ করিনি। কষ্ট হলে হোক, আমিও কম কষ্ট পাইনি। আমি তো সব কিছু ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো আমার মনের ভাবনাটাই বুঝতে চাইল না। আমার ভালো লাগা খারাপ লাগা তাদের কাছে কোনো ম্যাটারই করে না, তাই ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে রেনুদের নিয়ে ওদের বাড়িতে যেতে হবে। আমি নিচে আসতেই দেখি সবাই আমার জন্যই খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি ওইদিকে ভ্রুক্ষেপ না করে দরজার দিকে এগুলাম, তখন মা পিছন থেকে ডাক দিল, কি রে আশিক, নাস্তা করবি না? তোর জন্য আমরা সবাই বসে আছি। আমি তো কাউকে বসে থাকতে বলিনি, তাহলে এমনটা করার মানে কি? আর আমি এখন খাবো না। কিরে, মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? তুই নাকি আজকে চলে যাবি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তারপর আমি ব্যাগ থেকে একটা কাগজ বের করে বাবার হাতে দিয়ে বললাম, আমি আপনার সম্পত্তির উপর আমার সকল অধিকার ছেড়ে দিয়েছি, আর এটা হলো তার কাগজ। তখন সবাই আমার দিকে আশ্চর্য হয়ে তাকালো। আমি বললাম, আমি আর এই বাড়িতে ফিরে আসছি না। বাবা কিছু বলতে যাবে, থামিয়ে দিয়ে সবাইকে কথা শুনিয়ে বেরিয়ে এলাম। বাবার সাথে খারাপ ব্যবহার করেছি বলে বাবা কিছু মনে করবে না, কারণ বাবাকে আমি সব কিছুই জানিয়ে রেখেছি। এই মুহূর্তে দুলাভাইকে এটাই বোঝাতে হবে যে আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। তাহলে বোঝা যাবে যে ও সুযোগ পেলে আবার কিছু করবে কিনা। এরপর আমি বাইরে নাস্তা করে রেনু তার পরিবারকে নিয়ে রওনা দিলাম। অবশ্যই এখানে আখিরাও আছে, তবে যাবে। যাওয়ার আগে আমি নিলয়কে বলে গেছি যে বাড়ির সব খবরাখবর যেন আমাকে দিতে থাকে, আর একটু খেয়াল রাখার জন্য। দুলাভাইকে আমার একটু বিশ্বাস হচ্ছে না, কারণটা না হয় পরে জেনে নেবেন। আমরা দুইটা গাড়ি করে যাচ্ছি, একটাতে সিনিয়র লোকজন আর অন্যটাতে আমি, রেনু, আকি আর অনিক। আমি ড্রাইভ করছি, রেনু আমার পাশে বসেছে, আকি আর অনিক পিছনে বসেছে। আকির মুখটা অনেক শুকনো লাগছে আর চোখ দুটো ফুলে আছে, মনে হয় কাল রাতে অনেক অশ্রু বিসর্জন দিয়েছে। গাড়ি চলার সাথে সাথে রেনু তার অভ্যেস অনুযায়ী টেপ রেকর্ডার চালু করে দিয়েছে। তবে আজ আমি রেনুর প্রত্যেকটা কথায় সাড়া দিচ্ছি, আর আখিরা হু হা করছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি রেনুর সাথে অনেক হ্যাপি। আখির মতো মেয়ের আমার কোনো দরকার নেই। 2টার দিকে আমরা রেনুদের বাসায় পৌঁছে যাই। সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর সবাই নিচে খাবার টেবিলে চলে আসে, কিন্তু আমি আর নিচে যাইনি। আমি নিচে যাচ্ছি না দেখে রেনু আমাকে ফোন দিল। আমি বললাম আমি এখন খাবো না। এজন্য একটু পর রেনু আমার জন্য খাবার নিয়ে উপরে চলে এলো, আর দেখলাম রেনুর লেজ হয়ে আঁকেও এলো। আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আঁকে আসাতে মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমি রেনুকে বললাম আমাকে তার হাতে খাইয়ে দিতে হবে, তবেই আমি খাবো। আমার এই আবদারে রেনু তো খুশি হবেই, কিন্তু তারপরও ছোট বোন এখানে থাকায় কেমন যেন হেজিটেট করছিল, তাই বলল, আমি এখন তোমাকে খাইয়ে দিতে পারবো না, তুমি নিজে থেকে খেয়ে নাও। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে খেয়ে নিব। আগে তো আমি না খেতে চাইলে জোর করে খাইয়ে দিতে, তাহলে আজকে কি হলো? ঠিক আছে বাবা, খাইয়ে দিচ্ছি। তারপর রেনু আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আখি তার পিছনে দাঁড়িয়ে থেকে আমার দিকে নিরাশ দৃষ্টিতে তাকিয়ে আছে। আকিকে দেখে আমার মাথায় আর একটু দুষ্টুমির ইচ্ছা জাগলো, তাই আমি ইচ্ছে করেই রেনুর আঙুল কামড়ে দিলাম। কামড়টা হয়তো একটু জোরেই হয়ে গেছিল, তাই রেনু আহ ও করে চেঁচিয়ে উঠল। আখি হক চকিয়ে গিয়ে জিজ্ঞাসা করালো, কি হয়েছে আপু? কিছুই হয়নি। আর আমি মিটিমিটি হাসছি। এরপর রেনু প্রত্যেকটা লোকমাই একই কাজ করে যাচ্ছি। রেনু বিরক্ত হয়ে গেছে, বলল, এই তোর সমস্যা কি? এমন শুরু করেছিস কেন? কোথায় কি করলাম? রেনু আমাকে কিছু বলতে গিয়েও কিছু বলল না। মনে মনে তো পুরো মজাই নিচ্ছে, কিন্তু সামনে ছোট বোন থাকায়
একটু ভাব নিচ্ছে আর কি। আর আখি এসব সহ্য করতে না পেরে বলল, আপু আমি একটু আসছি। বলে রুম ত্যাগ করলো। আখি যেতে যেতেই রেনু রাগী ভাব নিয়ে আমাকে বলল, এই তোমার হয়েছেটা কি? অনুর সামনে এসব কি শুরু করেছিলে? কেন তোমার বুঝি ভালো লাগছিল না? এত ভাব নিয়ে কাজ নেই। নিজের মনে মনে যে হাসছিলে সেটা ভালো করেই লক্ষ্য করেছি। কথাটা শুনে রেনু লজ্জা পেয়ে যায়। তখন আমি খেয়াল করলাম আখি চোরের মতো লুকিয়ে এখানে তাকিয়ে আছে। আমিও সুযোগটা মিস করলাম না। রেনু আমাকে খাইয়ে হাত দিতে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও, আমার খাওয়া এখনো শেষ হয়নি। মানে? মানে হলো এখানে কিছুটা বাকি রয়ে গেছে। কি বলছো এসব? এরপর আমি রেনুর হাতটা মুখের কাছে নিয়ে আঙ্গুলগুলো চুষতে লাগলাম। তারপর রেনু লজ্জা পেয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে নিচে দৌড় দিল। আর তারপর পরই আঁকি প্রবেশ করলো। ওর চোখ দিয়ে জল পড়ছে। আমার কাছে এসে বলল, তুমি এসব কি শুরু করেছো? তুমি সত্যিই আপুকে বিয়ে করবে? কেন? আমাকে দেখে আপনার কি মনে হয়? দেখুন, আমি রেনুকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এখনো আমার স্বামী আর আমি তোমার বউই আছি। আমাদের এখনো ডিভোর্স হয়নি, সেজন্য তুমি অন্য কারোর সাথে এমনটা করতে পারো না। তুমি কি আমার উপর অধিকার খাটাতে চাচ্ছ নাকি? তাতে দোষের কি আছে? তুমি আমার বর, তাই তোমার উপর অধিকারটা খাটানোর পুরো অধিকার আছে। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, হাসালেন আপনি। মনে আছে সেই দিনের কথা, যেদিন আমি শত অপমান সহ্য করেও আপনার পিছনে পড়েছিলাম শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য? কিন্তু আপনি এর অনেক বড় প্রতিদান পেয়েছিলাম আমি আপনার কাছ থেকে। আর মাত্র কিছুদিন, তারপর ডিভোর্স পেপারটা আমার হাতে এসে যাবে। তারপর আপনাকে একেবারের মতোই মুক্ত করে দিব। তখন আঁখি কাঁদতে কাঁদতে বলল, আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? বিশ্বাস করো, আমি তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। তোমাকে আপুর সাথে দেখলে আমার অনেক কষ্ট হয়। কিসব বলছেন আপনি? আপনি আমাকে ভালোবাসেন? আমার মতো একটা অমানুষকে কি ভালোবাসা যায়? আপনি কি করে একটা বেহায়া লুচ্চা চরিত্রহীন একটা ছেলেকে ভালোবাসতে পারেন? আপনার ঘৃণা হচ্ছে না? আর শুনুন, আপনি যেটা করেছেন সেটাকে ভুল বলে না, সেটাকে পাপ বলে। একটা নিষ্পাপ শিশুকে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, তারপরও আপনার শাস্তি হয়নি। বাচ্চাটাকে মেরে দিলেন। আখির কাঁদতে কাঁদতে হেঁচকিয়ে উঠে গেল, তাই ঠিক মতো কথা বলতে পারছে না। তখন সে আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার পাপের জন্য অনেক শাস্তি পেয়েছি আমি। এতদিন নিজের বাবাকে হারিয়েছি, বাড়ি ব্যবসা সবকিছু চলে গেছে। আমার মাও আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমাকে আর কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারছি না। তখন আমি আখিকে জোর করে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসি। আর আখি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, ফ্লোরে বসে কাঁদছিল। নিচে আসার পর রেনু আমার কাছে এসে বলল, আজকে নাকি কলেজ যাবে না, বোনকে নিয়ে শপিং করতে যাবে আর সারাদিন ঘুরবে। আর আমাকেও নাকি তাদের সঙ্গে যেতে হবে। রেনুর কোনো রকম আমদারি যেন ফিরানো যায় না, এমনভাবে বলে যে আমার পক্ষে রিজেক্ট করা কষ্টকর। তারপর আমি বললাম, তোমরা চলে যাও, আসলে অনেক দিন ধরে অফিসে যাই না, অনেক কাজ পড়ে আছে। রেনু মুখটা কালো করে ফেললো আর বলল, ঠিক আছে, যাওয়া লাগবে না তোমার, তুমি তোমার কাজ নিয়েই থাকো। আরে এই মেয়ে সব কিছুতে এত তাড়াতাড়ি রিজেক্ট করে কেন? কোনো উপায় না দেখে বললাম, ঠিক আছে যাব আমি, রেডি হয়ে থেকো, অফিস থেকে একটা চক্কর দিয়ে আসি, কেমন? এবার রেনুর মুখটাতে একটা মায়াবী হাসি ফুটে উঠল আর বলল, তোমাকে অনেক থ্যাঙ্ক। তারপর রেনুর থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অফিসে 1 ঘন্টার মতো কাটিয়ে রেনুকে একটা ফোন দিয়ে বাড়িতে আসলাম। এসে দেখি 2 বোনই নীল পরি সেজে দাঁড়িয়ে আছে। সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে কেউ কারো থেকে কম না, কিন্তু আমি রেনুর দিকে অপলক তাকিয়ে আছি দেখে আঁখি কাছে এসে একটু চড়া গলায় বলল, আমরা কি যাব না, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? আমি একটু বিরক্তি নিয়ে বললাম, হ্যাঁ উঠুন। এরপর দেখি রেনু আর আঁখি দুজনেই পিছনে বসলো।
আমি বললাম, কি হলো রেনু, পিছনে কেন বসলে? আসলে অনু পিছনে একা বসে থাকবে তো, সেই জন্য ভাবলাম আমিও। রেনু আর কিছু বলার আগেই গাড়ি স্টার্ট দিলাম। খুব রাগ হচ্ছে আমার। একে তো আমাকে ড্রাইভার বানিয়ে দিল, তার উপর রেনু আমার সাথে কথা না বলে কথা বলছে আকির সাথে। যা, কথা বল তোর বোনের সাথে, আমি তোর সাথে কোনো রকম কথা বলবো না এখন। আমরা শপিং সেন্টারে চলে এলাম, ওদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করে এলাম। তারপর ভেতরে ঢুকে ওরা নিজেদের কাজে ব্যস্ত, একের পর এক দোকান চষে ফেলতেছে, আর আমি বলদের মতো ওদের পিছন পিছন দৌড়াচ্ছি। কসমেটিক কেনা শেষ হওয়ার পর ওরা ঢুকলো একটা শাড়ির দোকানে। রেনু একটা শাড়ি দেখিয়ে আমাকে বলল, কেমন? আমি মুখ গোমরা করে শুধু মাথা নাড়ালাম। তারপর সকল শপিং শেষে আমরা গাড়িতে উঠলাম। আমি এতক্ষণ ধরে একটা কথাও বলিনি। আমি যে কথা বলছি না, রেনু সেটা নোটিশও করেনি, শুধু বোনের সাথে পটর পটর করে যাচ্ছে। গাড়ি চালানো শুরু করলাম, তখন রেনু পিছন থেকে বলল কোনো একটা রেস্টুরেন্টে যেতে। আমিও গাড়ি রেস্টুরেন্টে নিয়ে গেলাম। রেনুরা তাদের ইচ্ছা মতো খাবার অর্ডার করলো, কিন্তু আমাকে একবারও জিজ্ঞাসা করলো না। আমিও রোবটের মতো তাদের অর্ডার করা খাবার খেয়ে সোজা গাড়িতে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর রেনু আর আখি আসলো। এইবার দেখলাম রেনু সামনে আমার পাশে বসলো। অবশ্য আখি তাকে পিছনে ডেকেছিল, কিন্তু রেনু যায়নি। আমি সোজা গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পর দেখি রেনু আমার দিকে ঘেঁষছে। ওর ডান হাতটা আমার বাম হাতের উপর রাখলো। আমি হাতটা সরিয়ে নিলাম। তখন দেখি রেনু আবার হাত ধরলো। এইবার হাতটা বেশ শক্ত করে ধরেছে। আমি হাতটা হ্যাচকা টানে ছাড়াতেই দেখি বালিকা কান্না করে দিছে। আমিও কোনো কিছুই করিনি, জিজ্ঞেসও করিনি কাঁদছে কেন। বাড়িতে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে গাড়িটা গ্যারেজে রেখে আসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 10টা ছুঁই ছুঁই। আমি ঘরে না ঢুকে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে প্রায় 12টা বাজিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে সোজা খাটে শুয়ে পড়লাম। আব্বা গো, কি এইটা? কারণ একে তো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, তার উপর বিছানায় শুতেই নরম জিনিস। আমি কেন যে কেউ ভয় পেয়ে যাবে। আমি খাট থেকে উঠে যেতে চাচ্ছি, কিন্তু উঠতে পারছি না। কিছু একটা আমায় টেনে ধরে রেখেছে। আমি কোনো মতে ছুটে গিয়ে লাইটটা জ্বালালাম। তখন দেখতে পাই রেনু খাটে বসে আছে, চোখগুলো কাঁদতে কাঁদতে ফুলিয়ে ফেলেছে। আমি একটু রাগী কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি এখানে এত রাতে কি করছো? এই মেয়ে দেখছি আবারও কান্না জুড়ে দিল। মেয়েদের এত কান্না আসে কোথা থেকে? আরে কাঁদছো কেন? রেনু কাঁদতে কাঁদতে জবাব দিল, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আর আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কই, কি করলাম? গাড়িতে এমন করছিলে কেন? জানি না। আমি কি কোনো ভুল করেছি? তাহলে তুমি আমাকে বকা দাও, চাইলে আমাকে মারতেও পারো, আমি কিছু মনে করব না। প্লিজ এভাবে ইগনোর করো না। কিছু বলার আগেই রেনু আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই তোমার থেকে কোনো অবহেলা আমি সহ্য করতে পারি না। তখন আমিও রেনুকে জড়িয়ে ধরে বললাম, তাই এতটা ভালোবাসো আমায়? হুম। রেনুকে এভাবে ধরে রাখতে খুব ভালো লাগছিল, কিন্তু কোথা থেকে যেন ওই আঁকিটা কাবাবে হাড্ডি হতে চলে আসলো। যখনই রেনুর সাথে একটু রোমান্টিক মুডে যাব, তখনই আঁকি টপকে পড়ছে। আবার নির্লজ্জের মতো বলতে লাগলো, আপু, তুমি এখনো ঘরে আসছো না কেন? আমার একা একা ঘুম আসছে না। তখনই রেনু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর কিছুটা ইতস্তত ভাবে বলল, আরে তুই এখনো ঘুমাসনি? হ্যাঁ চল চল। এরপর রেনু আর আঁকি চলে গেল। আমার আঁকির উপর ভীষণ রাগ হচ্ছে। কি চাই এই মেয়েটা? এতদিন তো আমাকে কম কষ্ট দেয়নি, আবার এখানে চলে এসেছে আমার সুখটা ছিনিয়ে নিতে। এরপর শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে বুকের উপর ভারী কিছু ওজনে। আমি চোখ করে চমকে গেলাম। আঁকি আঁকি কোথা থেকে এলো? এক ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলাম। আঁকি খাট থেকে নিচে পড়ে যায়। তখন আমি চোখ লাল করে বললাম, তুই? তোর সাহস কি করে হলো আমাকে এইভাবে জড়িয়ে ধরার? তখন আঁকি আমাকে অবাক করে দিয়ে চোখ রাঙিয়ে বলল, আমি আমার নিজের স্বামীকে জড়িয়ে ধরেছি, এটা আমার অধিকার। কিন্তু তুই কালকে আপুকে জড়িয়ে ধরেছিলি কেন? কোন অধিকারে ধরেছিলি তুই? তুই কি ভুলে যাচ্ছিস যে আপু তোর জন্য পরনারী?
আমি জবাবে কিছু বলতে পারছি না, কারণ আকি যেটা বলল সেটা ঠিকই। তারপর আমি বললাম, রেনুকে আমি ভালোবাসি, আর কিছুদিন পর তাকে আমি বিয়ে করব। অতএব আমি তাকে জড়িয়ে ধরতেই পারি। না, পারিস না, কারণ এখনো তুই আমার স্বামী, আর আপুর সাথে তোর এখনো বিয়ে হয়নি। তোর লজ্জা করে না একটা অন্য মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে? আমি কি বলবো, কিছু বলার মতো নাই, তাই সোজা ওয়াশরুমে চলে গেলাম। বাইরে এসে দেখি রেনু দাঁড়িয়ে আছে। যাক, বাঁচা গেল, আখি বিদায় হয়েছে। কিন্তু আমাকে জলদি কিছু একটা করতে হবে, এভাবে চলতে পারে না। আকিকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিতে হবে। তখন রেনু আমার সামনে হাত নেড়ে বলল, কি হলো, কি ভাবছো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ভাবছি আমাদের বিয়ের কথা। মনে হয় বিয়েটা একটু বেশি লেট হয়ে যাচ্ছে। ভাবছি আমাদের বিয়ের তারিখটা এগিয়ে আনবো। তোমার পরীক্ষার আগেই বিয়েটা সেরে নিলে কেমন হয়? আমার কথায় রেনুর চোখ বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে বেরিয়ে আসবে। রেনু আমাকে বলল, তোমার মাথা ঠিক আছে? তুমিই তো নিজে থেকে বিয়েটা পিছালে, আর এখন বলছো লেট হয়ে যাচ্ছে। আমি রেনুর কোমরে হাত দিয়ে নিজের কাছে এনে জিজ্ঞেস করলাম, কেন, তুমি বুঝি আমাকে বিয়ে করতে চাও না? রেনু আমার কলার ধরে ধাক্কা দিয়ে আমাকে নিয়ে খাটের উপরে পড়ে গেল, আর আমার উপর শুয়ে থেকে বলল, আমার তো মনে চায় আজকেই তোমাকে বিয়ে করে নিজের করে নেই। ঠিক সেই মুহূর্তেই আঁকি এসে তার বাজখাই গলায় বলে উঠল, আপু, তুই এখনো নিচে আসছিস না কেন? সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আখির গলার স্বর শুনেই রেনু লাফ দিয়ে আমার বুক থেকে নেমে যায়। খুব লজ্জা পেয়ে গেছে, মাথা নিচু করে দৌড়ে নিচে চলে গেল। আমার রাগ পুরা সেই লেভেলে উঠে গেছে, মনে চাচ্ছে আখিকে মাথায় তুলে একটা আছাড় মারি। আমি কি রাগ দেখাবো, উল্টো ওই বেহায়া মাইয়া বিছানায় এসে আমার কলার ধরে বলল, তোকে না বললাম, যতদিন আমি তোর বউ আছি ততদিন তুই রেনুর কাছাকাছিও যেতে পারবি না। এই মেয়ের সাহস দেখে আমি পুরাই অবাক। আমাকে কিছু বলতে না দিয়েই আখি বলতে লাগলো, মেয়েদের ছোঁয়ার খুব শখ না তোর? যদি এতই শখ হয় আমাকে ছো, আমি তো তোর বউই, অন্য মেয়েকে ধরার কি দরকার? কথাটা বলেই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট এক করে দেয়। আমি আকিকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিয়ে কষে একটা থাপ্পড় মেরে নিচে চলে আসি। টেবিলে গিয়ে রেনুর পাশে বসলাম। আমার ঠোঁটে কি যেন দেখে রেনু বলল, তোমার ঠোঁটে কি হয়েছে? বুঝতে আর বাকি রইল না এটা কি। তাই আমি কোনো রকমে ব্যাপারটা ম্যানেজ করতে বললাম, তুমি এই সময় করছিলা মনে হয়। এরপর রেনুর ওড়নাটা নিয়ে মুছে ফেললাম। আমার কথা শুনে টেবিলে বসে থাকা অন্য সবাই মুচকি মুচকি হাসছে, আর রেনু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইল। তখন দেখলাম আখি নামছে উপর থেকে, আর ঠিক আমার সামনে চেয়ারটাতে বসলো। আমরা খাওয়া শুরু করলাম, কিন্তু মুশকিল হলো আখি তার পা দিয়ে আমার পায়ে খোঁচা দিচ্ছে। আমার মাথায় রক্ত উঠে গেল। একটু আগে এমন একটা ঘটনা ঘটলো, আর এখন আবার এইসব শুরু করছে। আমি রেগে গিয়ে টেবিলের নিচ দিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আখির পায়ে লাথি মারলাম। তখনই দেখলাম আমার শ্বশুর আব্বা 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 করে নাচা শুরু করে দিয়েছে। কাম সারছে, কাকে লাথি মারতে গিয়ে কাকে মারলাম। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি হয়েছে? আমার শ্বশুর আব্বা ব্যথায় কোকিয়ে উঠে বলতে লাগলো, আমার পাটা বোধহয় গেল। সবাই সমস্বরে বলে উঠল, সে কি, পায়ে আবার কি হলো বাবা? অবস্থা বেগতিক, আমায় কিছু একটা করতে হবে। তাই আমি আগ বাড়িয়ে বললাম, সে কি, পায়ে ব্যথা হচ্ছে? আপনি এখন কথা না বলে সোজা রুমে চলুন। পায়ে ব্যথার সময় বেশি কথা বলা ঠিক না, পায়ে বরফ লাগালে ব্যথা চলে যাবে। তখন আঙ্কেল বললেন, কিন্তু আমি ওনার কিন্তুর কিছু না শুনে সোজা কোলে করে ওনার রুমে পৌঁছে দিলাম, আর আন্টির হাতে একটা আইস প্যাক ধরিয়ে দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে এলাম। তখন আবার রেনু বলে উঠল, কিন্তু বাবার হঠাৎ পায়ে আবার কি হলো? তুমি আর কিন্তু কিন্তু করো না, আসলে বয়স হয়েছে তো, তাই হয়তো বাতের ব্যথা উঠেছে। যাও গিয়ে জলদি রেডি হয়ে নাও, তোমার কলেজের সময় হয়ে যাচ্ছে। এমনিতেই অনেকগুলো ক্লাস মিস করে বসে আছো। এরপর রেনু গেল রেডি হতে, আর আমিও রেডি হয়ে গাড়িতে গিয়ে রেনুর অপেক্ষা করতে লাগলাম। আমি গাড়িতে বসে আছি 5 মিনিট, কিন্তু এখনো রেনু আসছে না। তখনই একটা ফোন এলো। ফোনটা ধরতেই উকিল বাবু বললেন,
কাগজপত্র সব রেডি। আমি ওনাকে বললাম যাতে অফিসে পাঠিয়ে দেয়। ফোনটা রাখার পর বড় একটা হাঁপ ছাড়লাম। অবশেষে আখি নামক প্যারা থেকে মুক্তি পেতে যাচ্ছি। তখনই দেখি রেনু আর আখি একসাথে আসছে। কি ব্যাপার, আখি কেন আসছে? রেনু আমার পাশে বসলো আর আখি পিছনে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, অনু আবার কোথায় যাবে? তখন রেনু বলল, আখি নাকি রেনুর কলেজেই অ্যাডমিশন নিয়েছে। আমি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। রাস্তায় রেনুর সাথে অনেক কথাই হলো, কিন্তু আখি যেন আজকে কেমন চুপচাপ। যাই হোক, ভালোই হয়েছে। এই মেয়ের কথা আমার কাছে বিষের মতো মনে হয়। কলেজ গেটে এসে তাদেরকে নামিয়ে দিলাম। এরপর অফিসে চলে গেলাম। অফিসে ঢুকে কাজে মন দিলাম। তখনই একটা পার্সেল আসলো। খুলে দেখলাম ডিভোর্সের কাগজ। আমি সাথে সাথেই আখিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে আখি বেশ খুশি হয়ে বলল, আশিক, তুমি আমাকে ফোন দিয়েছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তখন আমি গম্ভীর গলায় বললাম, কাজ আছে বলেই ফোন দিয়েছি, তা না হলে তোমাকে আমি কখনোই ফোন দিতাম না। আচ্ছা, যেই কারণে ফোন দিয়েছি, তুমি কি একটু দেখা করতে পারবে? কোথায়? তুমি কলেজ গেটের সামনের ফার্মেসির কাছে দাঁড়িয়ে থেকো, আর রেনু যেন তোমাকে না দেখে। আচ্ছা, তাই হবে। তারপর আমি অফিস থেকে বেরিয়ে আখিকে পিক করে নেই। তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর দুটো কফি অর্ডার করে আখিকে বসতে বললাম। আখির মুখ দেখে মনে হচ্ছে অনেক খুশি। তারপর সে হাসি মুখে জিজ্ঞেস করলো, বলো, কি জন্য আমাকে এভাবে লুকিয়ে রেখেছো? তখন আমি ওর দিকে ডিভোর্স পেপার কলম এগিয়ে দিয়ে বললাম, এই নাও, সাইন করে দাও। কিসের কাগজ এগুলো? তুমি দেখে নাও। আখি কাগজটা পড়ে পাথর হয়ে গেছে। ও হয়তো আমার থেকে অন্য কিছু এক্সপেক্ট করেছিল। ওর চোখ দিয়ে টপাটপ পানি পড়তে লাগলো। তখন আমি বললাম, কি হলো, সাইনটা করে দাও, দেখো আমার কাছে বেশি সময় নেই। তখন আখি অশ্রু ভেজা নয়নে বলল, তুমি আমাকে সত্যিই ডিভোর্স দিয়ে দিবে? আমাকে একটা সুযোগও দিবে না? আমাকে কি ক্ষমা করা যায় না? তখন আমি কিছু বলতে যাব, তখনই ওয়েটার কফি নিয়ে হাজির। সেই কফিগুলো রেখে চলে যায়। আমি তখন আখিকে বললাম, দেখো, এখানে এভাবে কান্নাকাটি না করে সাইনটা করে দাও। ব্যাস এইটুকুই। আর কিছু বলতে বা শুনতে আমি এখানে আসিনি। আখি নিচের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আমার খুবই রাগ হচ্ছে, কিন্তু এখানে আমি কোনো রকম ঝামেলা করতে চাই না। তাই আমি নিজেকে সামলাতে ওয়াশরুমে চলে আসি। চোখে মুখে পানি দিয়ে ফিরে এসে দেখি আখি নেই, আর ডিভোর্স পেপারটাতে সাইন করেই চলে গেছে। তাই আমি ওকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম, কিন্তু ধরল না। যা, না ধরলে নাই, আমার কাজ হয়ে গেছে। তাই শান্তি মনে বসে কফিটা শেষ করলাম। কফিটা শেষ করতেই রেনুর ফোন। আমিও খুশি মনে ফোনটা ধরলাম। ফোন ধরতেই রেনু বলল, আমি যেন তাড়াতাড়ি বাড়িতে যাই। বাড়িতে পৌঁছাতেই দেখি আপু আর দুলাভাই আর মা বসে আছে। আমি ওদের আগমনে অনেকটাই অবাক হলাম। এরা এখানে আবার কেন এলো? আমি সামনে এগুতেই রেনু আমাকে বলে উঠল, অনুকে তুমি আগে থেকেই চিনতে? রেনুর এই প্রশ্নে প্রথমে খুবই অবাক হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম আমার পরিবারই এই ব্যাপারটা খোলাসা করেছে। আর এটা নিয়ে ভেবেও লাভ নেই। আমি রেনুকে জানিয়ে দিতাম। আমি এতদিন শুধু ডিভোর্সের জন্যই অপেক্ষা করছিলাম। তখন আমি বললাম, হ্যাঁ, তোমার বোন অনুই সেই আখি যার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? কারণ হলো, এতদিন আখির সাথে আমার ডিভোর্সটা হওয়ার অপেক্ষা করছিলাম। কারণ আমার মনে হয়েছিল ডিভোর্সের আগে তুমি ব্যাপারটা জেনে গেলে আমাকে আর বিয়ে করবে না। কিন্তু এখন ডিভোর্সটা হয়ে গেছে, আর আমাদের বিয়েতে কোনো সমস্যাই হবে না। এবার আমরা জলদি বিয়েটা করে ফেলতে পারবো। তখন রেনু যা বলল, আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রেনু আমাকে বলল, তুমি কি করে ভাবলে যে আমি এখনো তোমাকে বিয়ে করব? এটা জানার পরও যে তুমি আমার ছোট বোনের বর, তুমি ভাবলে কি করে যে আমি আমার বোনের সংসার ভেঙে দিয়ে তোমাকে বিয়ে করব? এসব কি বলছো তুমি? কিসের সংসারের কথা বলছো তুমি? তুমি তো সবটাই জানো, তারপরে এমন করছো কেন? আর এখন আকির সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে এগুলো বলার মানে কি? না, কোনোভাবেই সম্ভব না।
আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ অনু তোমাকে এখনো ভালোবাসে, আর আমি আমার বোনকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই জন্য তুমি আবার অনুকে মেনে নাও। দেখো, অনু ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই তোমার উচিত ওকে ক্ষমা করে দেয়া। এসব কি বলছো কি তুমি? তুমি ভালো করে জানো আমি ওকে কতটা ঘৃণা করি। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমি তোমাকে এখন ভালোবাসি না, আর তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। দেখো রেনু, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর তুমি যে এসব আখির জন্য বলছো, আমি তা খুব ভালো করেই জানি। আরে তুমি তো একদিন বলেছিলে যে আমার অতীত নিয়ে তুমি কখনো কোনো রকম প্রশ্ন করবে না, আর আমার সব কিছু জানার পরও আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আর এখন কি হলো? রেনু কোনো কথা বলছে না। তখন আমি বললাম, দেখো রেনু, আখিও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর সেই জন্যই তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। না, ও সাইন করেনি, তুমি ওকে জোর করেছিলে, আর এই জন্যই ও আত্মহত্যা করতে গিয়েছিল। আমি ঠিক সময় মতো ওকে না আটকালে আজকে একটা বড় অঘটন ঘটে যেত। দেখো, আমি তোমাকে বিয়ে করলে আমি কোনো দিনও সুখে থাকতে পারবো না। আমার বোনকে কষ্টে রেখে আমি এটা কিছুতেই করতে পারবো না। তাই এটাই ভালো হবে, তুমি অনুকে মেনে নাও। আমি আমার পছন্দ মতো কাউকে বেছে নিব। তুমিও তো প্রথমে এটাই চেয়েছিলে। দেখো, তখনকার ব্যাপারটা আলাদা ছিল, আর এখন অন্য। এখন আমি তোমাকে ভালোবাসি, আর আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি তোমাকেই করব, আর কাউকে না। তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো নাকি, যে তুমি বললে আর আমি মেনে নিলাম? আমাকে না পেলে তুমি ভালো থাকতে পারবে তো? আমি জানি আমাকে ছাড়া তুমি আর কাউকে মেনে নিতে পারবে না, তাই আমার সাথে এগুলো বলে কোনো লাভ নেই। এরপর রেনু যা বলল তাতে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। রেনু বলল যে, আমি জানতাম তুমি এগুলোই বলবে, এই জন্যে এই দেখো। বলে রেনু আমাকে একটা ছেলেকে দেখালো। এতক্ষণ এর দিকে খেয়াল করিনি। রেনু ছেলেটাকে দেখিয়ে বলল, ও হলো আমার বর, আজকেই আমরা বিয়ে করেছি। এসব কি বলছো তুমি? আমি এগুলো বিশ্বাস করি না। তখনই রেনু আমার সামনে একটা কাগজ ধরলো। সেই কাগজটা হলো রেনু আর রাকিবের, হয়তো ওই ছেলেটার নাম রাকিব, বিয়ের রেজিস্ট্রি পেপার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাতে সাক্ষী হিসেবে সাইন করেছে আমার নিজের বাবা। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। শেষ পর্যন্ত রেনু আমার সাথে এমনটা করলো, আর বাবাই বা এটা কি করে হতে দিল? তিনি তো জানেন যে রেনুকে আমি কতটা ভালোবাসি, তাহলে কেন এমনটা করলেন? আমি পিছাতে পিছাতে পেছনে থাকা চেয়ারটাতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে অজরে বৃষ্টি পড়ছে। আমি রেনুকে বলতে চাচ্ছি কেন আমার সাথে এমনটা করলে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আমার কাটা গায়ে লবণ দিতে আদিবা বলে উঠল, দেখ ভাইয়া, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আখি সত্যিই বদলে গেছে, না হলে তোর জন্য নিজের জীবন দিতে চাইতো না। ওর কথাটা আমার শুনে আমার খুব রাগ হলো, কিন্তু তার চেয়েও বেশি রাগ হচ্ছে রেনুর উপর। ও কেন আমার সাথে এমন করলো? আমি তো চলেই যাচ্ছিলাম, রেনুই তো আমাকে আটকালো। তারপর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখনই আমার সাথে এমনটা করলো। এরপর দেখি রেনুর বাবা হাসি মুখে কাজীকে নিয়ে উপর থেকে নামছে, আর আমার কাছে এসে কাজী কতগুলো কথা বলতে লাগলো, যেগুলো বিয়ের সময় বলা হয়। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। উঠে গিয়ে রেনুর গালে একটা চর বসিয়ে দিয়ে বললাম, আমার পরিবার আর আখি আমার সাথে যেটা করেছিল তাতে আমার এতটা কষ্ট হয়নি যতটা আজকে হচ্ছে। আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার সাথে এমনটা করলে তোমরা? আমাকে ভেবেছোটা কি আমার কোনো ভালো লাগা খারাপ লাগা নেই? অবশ্য ঠিকই, আমার এসবে অভ্যেস হয়ে গেছে। বিশ্বাস করো, আমার না একটু কষ্ট হচ্ছে না। তারপর শান্ত গলায় বললাম, ভালো থেকো। কথাটা বলেই আমি দরজা দিয়ে বেরিয়ে আসতে যাব, তখন বাবা আমার পথ আটকালেন। তখন আমি তাকে বললাম, আমি সব সময় ভাবতাম আপনি আমাকে বোঝেন, কিন্তু আজ সেটাও ভুল প্রমাণিত হলো। এরপর হাত দিয়ে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করতে করতে আশিক রেনুদের বাড়ি থেকে বেরিয়ে এলো। পিছন থেকে কেউ কেউ হয়তো আশিককে ডাকছিল, কিন্তু আশিকের আর কারো কথা শোনার ইচ্ছা ফুরিয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আশিক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসে। তার চোখ দিয়ে জল পড়া থামছেই না।
এরপর টিকিট কাউন্টারের সামনে একটা লাইনে সে দাঁড়িয়ে পড়ে। তখন কেউ তাকে জিজ্ঞেস করছিল যে কোথায় যাবেন, কোথাকার টিকিট দেব। আশিক লোকটার চেঁচামেচিতে বাস্তবে ফিরে। লোকটা আবারও বলল, আরে ভাই যাবেন কোথায়? কোথায় যাব? কাউন্টারে লোকটা বেশ বিরক্ত হয়ে যায় আর বলল, আরে জানতো এখান থেকে, কোথা থেকে যেসব চলে আসে কে জানে, শুধু শুধু আমার এতটা সময় নষ্ট করলো। আশিক যে লোকটাকে সরি বলবে সে অবস্থাতেও নেই, তাই সে ধীরে ধীরে পিছিয়ে আসে আর পাশে থাকা প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ে। তখন কে যেন আশিকের নাম ধরে ডাকছে। আশিক প্রথমে খেয়াল করেনি। যখন লোকটা তার সামনে এসে দাঁড়ালো তখন আশিক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আশিকের চোখের জল পড়ার গতি যেন আরো বেড়ে গেল। নিলয়কে দেখে আশিক খুবই অবাক হয়ে যায়। নিলয়ের সাথে আয়েশাও আছে। নিলয় অবাক হয়ে আশিককে বলল, তুই এখানে কি করছিস আর তুই কাঁদছিস কেন? আশিক সাথে সাথে নিজের চোখ মুছতে মুছতে বলল, কই না তো, আমি কাঁদছি কোথায়? এটা বল তোরা এখানে কি করে? আরে আয়শা, কেমন আছো তুমি? নিলয় আশিকের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে আর বলল, আব্বে শালা তুই আমার চোখকে ধোকা দিবি? নিশ্চয়ই বড় কিছু হয়েছে, কি হয়েছে সেটা বল। আশিক মাথা নিচু করে বসে আছে। তখন নিলয় কিছুটা অভিমানী সুরে বলল, এ আয়শা চল এখান থেকে, আশিকের বোধহয় আমাদের এখানে আসতে অসুবিধা হচ্ছে। ও শুধু মুখে বলতে পারছে না, আমি বুঝে গেছি। ও চাইছে আমরা এখান থেকে চলে যাই, চলো চলো। নিলয়ের কথা শুনে আয়েশা তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয়রা যখনই ঘুরে দাঁড়াবে তখনই আশিক বলে উঠল, দাঁড়া দোস্ত, আমি সব বলবো, আগে তুই বস আমার পাশে। নিলয় আর আয়েশা আশিকের পাশে বসে পড়ে আর আশিক সবকিছুই খুলে বলে। সবকিছু শুনে নিলয় বলল, আখি, আবারও আমি তো বিশ্বাসই করতে পারছি না, রেনু আর আখি দুজনে বল। তারপর তারা কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর হঠাৎই আয়েশা বলে উঠল। আশিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, না, তবে আমার মনে হচ্ছে এখানে থাকলে আমি বেঁচে থাকতে পারবো না এভাবে, তাই বাইরে কোথাও চলে যাব। তুই কি সত্যি সত্যি বাইরে কোথাও চলে যেতে চাস? এছাড়া তো আমার কোনো উপায় দেখছি নেই। ঠিক আছে, তুই যখন চলে যাবি বলে ঠিক করছিস তখন আমরা তোকে আটকাবো না। আমরাও মনে হয় এখানে থেকে থেকে কষ্ট পাওয়ার চাইতে এখান থেকে দূরে গিয়ে যদি তোর কষ্টটা ভুলে থাকতে পারিস তাহলে এটাই ভালো। এরপর নিলয় আশিকের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার এক কাজিন সিঙ্গাপুর থাকে, ওখানে সে নিজের একটা বিজনেস শুরু করেছে। ওর একজন পার্টনার দরকার। আসলে নতুন বিজনেস তো, আমাকে ওর সাথে পার্টনারশিপের কথা বলেছিল, কিন্তু আমি আয়শা আর মা বাবার কথা শুনে না করে দিয়েছিল। তারা চায় আমি যেন এখানেই ওদের কাছেই সব সময় থাকি। তুই না হয় এই সুযোগ নিয়ে আর ওর সাথে পার্টনারশিপে যা, এতে তুই কাজে ডুবে থাকলে সবকিছু সহজে ভুলে থাকতে পারবি। তখন আশিক মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করে বলল, ঠিক আছে, তুই তোর কাজিনের সাথে কথা বল। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করতে এসেছিলি আর এখন যাবিটা কোথায়? তখন নিলয় বলল, আরে অনেকদিন ধরে নানুর বাড়ি যায় না, সেদিন নানু ফোন করে বলল যে বউকে নিয়ে একটু ঘুরে আসতে, তাই আর কি ওখানে যাচ্ছি। এখানে থেমেছি আয়শার জন্য, আয়শা তার এক বান্ধবীর সাথে দেখা করতে চাইছিল। তোর নানুর বাড়িতে ঢাকা, তাই না? আর শোন, এখন তুইও আমাদের সাথে যাচ্ছিস, ঢাকায় গেলেই না হয় তোর সব ব্যবস্থা করা যাবে। এরপর তারা তিনজনেই ঢাকাগামী ট্রেনে বসে পড়ে। নিলয় আয়েশার সাথে কথা বলতে বলতে আশিকের মনটাও অনেক ভালো হয়ে যায়। আর এইদিকে রেনুর অবস্থা খারাপ, সে শুধু দরজা লাগিয়ে কেঁদেই যাচ্ছে। আসলে সেও তো আশিককে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে। শুধু বোনকে বাঁচানোর জন্যই আশিকের সামনে এমন একটা নাটক করেছিল যাতে আশিক রেনুকে ঘৃণা করে এবং আখিকে বিয়ে করে নেয়। কিন্তু আশিক যে এমনটা করবে রেনু সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। তাই রেনু এখন আশিকের চলে যাওয়ার জন্য নিজেকে দোষছে। তার জন্যই আশিক সবকিছু পেয়েও আবার হারিয়েছে। এর জন্য হয়তো আশিক তাকে কোনোদিনও ক্ষমা করবে না। বাইরে থেকে সবাই রেনুর ঘরের দরজা ধাক্কাচ্ছে আর রেনুকে এক নাগারে ডেকেই যাচ্ছে, কিন্তু রেনুর কোনো সাড়া শব্দ নেই। তাই বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। তারা যা ভেবেছিল তেমন কিছুই রেনু করেনি। রেনু চুপ করে বিছানার মাঝে বসে আছে আর কাঁদছে। তখন রেনুর মা রেনুকে বলল,
এভাবে ভেঙে পড়িস না মা, সবাই তো আশিককে খুঁজছে, দেখবি ঠিক পেয়ে যাবে। কিন্তু রেনুর কোনো সাড়া নেই। সে ওইভাবেই বসে আছে আর নীরবে কেঁদেই যাচ্ছে। রেনু কিছু বলছে না দেখে রেনুর বাবা বলল, আমাদের রেনুকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। এই বলে সবাই রেনুর রুম থেকে বেরিয়ে যায়। শুধু আখি এখানে থেকে যায়। আখি রেনুর কাছে এসে বলে, আপু তুই আমাকে ক্ষমা করে দে, আমার জন্যই তোর আর আশিকের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আসলে বুঝতে পারিনি যে তোরা একে অপরকে এতটা ভালোবাসিস। আমারই বোঝা উচিত ছিল যে জোর করে আর কিছু হলেও ভালোবাসা পাওয়া যায় না। কথা কিন্তু 100% সঠিক, কিন্তু এতেও রেনুর কোনো রিয়াকশন নেই। এইভাবেই কেটে যায় সপ্তাহখানেক। রেনু সবার সাথে কথা বলা ছেড়েই দিয়েছে, খাবারও ঠিকমতো খাচ্ছে না, আর বাইরে যাওয়া তো একেবারেই বন্ধ করে দিয়েছে। কোনো বিশেষ প্রয়োজন ছাড়া রেনু এখন কারো সাথে টু শব্দটিও করে না। সব সময় ঘরে একা একা বসে থাকে আর মাঝে মাঝে আশিকের কাপড় চোপড় নিয়ে পাগলের মতো আশিকের সাথে কথা বলে। রেনুর এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় আর আশিককে সবাই পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আসলে যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা অনেক সহজ, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে বের করা অসম্ভব। অন্যদিকে আশিক নিজের ব্যবসায় মন দেয়। খুব মনে পড়ে রেনুর কথা, কিন্তু তাকে রেনুকে ভুলতেই হবে, কারণ রেনু এখন আর আশিকের নেই। সে এখন অন্য কারো। যদিও সারাদিন কাজের চাপে রেনুর কথা ভুলে থাকতে পারে, কিন্তু রাত হতে যেন রেনুর স্মৃতিগুলো আশিককে ঝেঁকে ধরে। সে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে যে রেনু এখন ওর কেউ না, সে এখন অন্য কারো সাথে সুখে আছে। আমাকেও নিজের মতো করে সুখে থাকতে হবে, কিন্তু শত চেষ্টা করেও আশিক রেনুকে ভুলতে পারে না। তাই রাতের আধারে অশ্রু বিসর্জন দিয়ে যায়। এভাবেই চলতে লাগলো ওর জীবন। অবশ্য আশিকের এখানে অনেক ভালো বন্ধু বান্ধব হয়েছে। তার মধ্যে প্রথম হলো নিলয়ের কাজিন, নাম হলো রাসেল। সেও আশিকের সমবয়সী, এখনো বিয়ে করেনি। রাসেল আশিকের সম্পর্কে সব কিছুই জানে, তাই সব সময় আশিককে খুশি খুশি রাখার চেষ্টা করে। আশিক সবার সামনে হাসি হাসি মুখ নিয়ে থাকলেও ভিতরে ভিতরে অনেক কাঁদে। ওর মনটা সব সময় রেনুর জন্যই কাঁদে। এভাবেই আশিক আর রেনুর সময় কাটতে রাখলো। প্রায় 2 বছর পার হয়ে গেছে। আশিক এখন তার বিজনেসে অনেকটাই সফল, মনের কষ্টটাও অনেকটাই কাটিয়ে উঠেছে সে। আশিকের বন্ধুরা আশিককে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করতে বলে, কিন্তু আশিক শুধু একটা হাসি দিয়ে কথা ঘুরিয়ে অন্য কোনো কথায় চলে যায়। এখন তার বন্ধুরাও তাকে আর কিছুই বলে না। তারা এটা বুঝে গেছে যে আশিক রেনুকে ছাড়া তার জীবনে আর আসতে দেবে না। কিন্তু আশিকের মনের ভাবনা হলো সে আর কোনো রকম সম্পর্কে জড়াবে না, কারণ তার সব সম্পর্কগুলোই তাকে শুধু কষ্টই দিয়েছে। এখন একমাত্র বন্ধুত্ব নামক সম্পর্কের দামটাই আশিকের কাছে আছে। বাকি সব সম্পর্কের উপর আশিকের কেমন যেন ঘৃণা সৃষ্টি হয়েছে। এই 2 বছরে আশিক একবারের জন্য বাড়িতে কারো খবর নেয়নি। শুধু বাংলাদেশে কয়েকবার নিলয় আর আয়েশার সাথেই কথা হয়েছে। একদিন আশিক অফিসে নিজের কেবিনে বসে আছে, সেই সময় রাকিব এসে হাজির, আর তার মুখটা কি রকম যেন গম্ভীর। তখন আশিক তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন রাকিব জবাব দিল, মা বাবা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে বলেছে একে যদি আমি বিয়ে না করি তাহলে তারা নাকি আমার সাথে কথাও বলবে না। সেটা তো ভালো কথা, করে নেবি এটা। আর কতদিন এভাবে একা একা থাকবি? কি হলো, মেয়ে পছন্দ হয়নি? দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রাকিব বলল, না, মেয়েটা অনেক রূপবতী, আবার অনেক গুণবতীও। তাহলে তোর বিয়ে করতে সমস্যাটা কোথায়? আসলে হচ্ছেটা কি, যখন আমি কলেজে পড়তাম তখন একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, তাকে অনেকদিন ফলো করি, তারপর একদিন সাহস করে তাকে প্রপোজ করে ফেলি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দেয়। তো এই ব্যাপার, তার মানে তুই এখনো ওই মেয়েকেই ভালোবাসিস, তাই তো? হ্যাঁ, খুব বেশি ভালোবাসি, কিন্তু সমস্যা এটাও না। আরে বেটা, তাহলে তোর সমস্যাটা কি? তোর কি কোনো গোপন সমস্যা আছে নাকি? আরে না না, তেমন কিছু না। তাহলে? আসলে আমি যেই মেয়েটাকে ভালোবাসি
এটা সেই মেয়েটাই, কিন্তু আমার ভয় হচ্ছে এটা নিয়ে যে যেই মেয়ে আমাকে একদিন ফিরিয়ে দিয়েছিল সে কেন আমাকে এখন বিয়ে করতে যাবে। ও, এই সমস্যা। আরে, তখন হয়তো মেয়েটা তোকে ফিরিয়ে দিয়েছিল, কারণ ও হয়তো ওর মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছিল, কিংবা সে লাভসাবে বিশ্বাস করতো না, অ্যারেঞ্জ ম্যারেজটাই তার কাছে পছন্দের ছিল, অথবা সে হয়তো লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। সিম্পল। সত্যি মামা, এমনটাই হয়েছিল, কিন্তু আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। আরে, এত না ভেবে তুই মেয়েটার সাথে কথা বলে দেখ, তাহলে সব সংকট শেষ। ঠিক বলেছিস, আমি নেহার সাথে কথা বলেই দেখি। এই বলে রাকিব তার নিজের কেবিনে চলে যায়, আর আশিক তার কাজে মন দেয়। কিছুক্ষণ পর রাকিব দৌড়ে এসে আশিককে বলল, মামা তুই ঠিকই বলেছিলি, আমার বিয়েটা হচ্ছে সামনের সপ্তাহে, আর তোর কিন্তু কালকেই আমার সাথে দেশে ফিরতে হবে। আরে, সেটা কি করে হয়? তুইও চলে যাবি, আমিও চলে যাব, তাহলে বিজনেসের কি হবে? যে কোনো একজনকে তো থাকতেই হবে। রাকিব তখন মন খারাপ করে সামনের চেয়ারটাতে বসে পড়ে আর বলে, তার মানে তুই বলতে চাচ্ছিস তুই আমার বিয়েতে থাকবি না? ঠিক আছে, তাহলে আমি বিয়েটা করছি না, আমি ফোন করে না করে দিচ্ছি। আরে পাগল, আমি কখন বললাম যে তোর বিয়েতে যাব না? আমি শুধু বলতে চাচ্ছিলাম যে আমি একটু পরে যাব। তুই এখন যা, আর ভাবির সাথে সময় কাটা, শপিং কর, নিজের মধ্যে একটা বোঝাপড়া তৈরি কর। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোর কথা, কিন্তু তোকে কিন্তু গায়ে হলুদে আগেই আসতে হবে, আর না হলে শুনে রাখ আমি বিয়েটা করব না। তখন আশিক একটা হাসি দিয়ে বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। এরপর রাকিব চলে যায়। দেশে দেখতে দেখতে বিয়ের সময় এগিয়ে আসে, আর আশিকেরও দেশে যাওয়ার সময় হয়ে আসে। তাই সে ম্যানেজারকে কিছুদিনের জন্য সবকিছু বুঝিয়ে দিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিমান এইমাত্র বাংলাদেশের মাটিতে নামলো, আর সেই সাথে আশিকের ভেতরটাও কেঁপে উঠল। একে একে মনে পড়তে লাগলো সব স্মৃতিগুলো, যেগুলো সে এতদিন এত কষ্ট করে ভুলেছিল। আজ সেগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠছে। মা, বাবা, আদিবা, রেনু, সবার কথা তার মনে পড়ছে। কেমন আছে তারা? হয়তো তারা এতদিনে আমাকে ভুলেই গেছে। আদিবার কোলে হয়তো একটা ছোট্ট পুচকো চলে এসেছে, হয়তো পুচকোটা বেশ বড় হয়ে গেছে, আনুমানিক 1.5 বছর হবে। রেনু হয়তো ওর স্বামী সংসার নিয়ে সুখেই আছে। এগুলো ভাবতে ভাবতে আশিকের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। আশিক তখন সাথে সাথে দাঁড়িয়ে পড়ে আর বেরিয়ে পড়ে বিমানবন্দর থেকে। বেরিয়ে নিলয়কে ফোন দেয়, কারণ নিলয়ের তাকে নিতে আসার কথা। ফোন দিয়ে বুঝতে পারে নিলয় অনেক আগে এসে আশিকের জন্য অপেক্ষা করছিল। এরপর নিলয়ের সাথে আশিকের দেখা হতেই আশিক নিলয়কে জড়িয়ে ধরে। তখন নিলয় বলে ওঠে, আরে মামা, তোকেই তো আমি চিনতে পারছি না। তখন আয়েশা বলে উঠল, বিদেশে থেকে তো তুমি মনে হয় আরো স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছো। একটু সাবধানে থেকো, যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছ। আশিক তখন আয়েশার দিকে তাকিয়ে, আরে এই ছোট বাবুটা বুঝি তোমাদের? বলেই আয়েশার কোল থেকে বাবুটাকে কোলে নিল। তারপর তারা রাকিবদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাকিব আশিককে দেখে হেব্বি রেগে গেল, কারণ আশিকের গায়ে হলুদের আগে আসার কথা ছিল, আর সে এসেছে বিয়ের আগের দিন রাতে। যাই হোক, বন্ধুদের মধ্যে সবকিছু মিটিয়ে নিয়ে তারা সবাই রাতের ঢাকা শহরটাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, ফিরে এসে ঘুমিয়ে পড়ে, কারণ কালকে তো আবার অনেক ঝামেলা পোহাতে হবে তাদের। পরের দিন বরযাত্রীরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে সামনে বসেছে নিলয় আর আয়েশা। নিলয় গাড়ি ড্রাইভ করছে, আর পিছনে রাকিবের সাথে বসেছে আশিক আর রাকিবের বোন। বিয়ে বাড়িতে গিয়ে আশিক একটু অবাক হয়, কারণ এখানে তো আশিকের পরিবারের সবাই হাজির হয়ে আছে। আশিক এখন কি করবে ভেবে পাচ্ছে না, কারণ সে কারোর সামনে যেতে চায় না, আবার এখান থেকে চলে যাওয়ারও কোনো পথ নেই। কোনো উপায় না দেখে আশিক বরের সাথে সাথে ভেতরে ঢুকলো। ভেতরে যাওয়ার পর বর তো নিজের জায়গায় বসে পড়ে, তবে আশিকের জায়গাটা কোনে পক্ষের কিছু মেয়ে এসে মেরে দেয়। তাই আশিক ভিড় ঠেলে এক কোনায় অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। তখনই কেউ একজন আশিকের কাঁধে হাত রাখলো। আশিক ঘাড় ফেরাতে দেখলো
তার বাবা। আশিক শুধু তার বাবার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিন্তু এই কিছুদিনের অভিজ্ঞতায় আশিক অনেকটাই শক্ত হয়েছে, তাই সে স্বাভাবিকভাবেই বলল, কেমন আছেন? তখন আশিকের বাবা কান্না কণ্ঠে বলল, কিভাবে ভালো থাকবো? তুই তো আমাদের পর করে ফেলে রেখে চলে গেলি। আমার কিছুই করার ছিল না। এখানে থাকলে হয়তো এতদিনে আমি মরেই যেতাম। তাছাড়া আপনাদের তো খারাপ থাকার কথা না, আপনারা সবাই একসাথেই আছেন, আমার মতো একা না। তুই কি এখন আমাদের উপর রেগে আছিস? রাগ কিনা জানি না, তবে আমার খুব কষ্ট হয়েছিল, আর তা থেকে মুক্তির জন্য বাইরে কাজ নিয়ে পড়েছিলাম। আশিক সামনে তাকিয়ে দেখে মা দুলাভাইও এখানে এসে পড়েছে। মা কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছিস বাবা? আশিক কিছু না বলেই সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। তখনই আদিবা সামনে এসে দাঁড়ায়, তার কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। আদিবা বলল, ভাইয়া তুই কি আমাদের কোনোদিনও ক্ষমা করবি না? আর কত শাস্তি দিবি আমাদের? বাচ্চা মেয়েটা আশিককে দেখে তার কোলে লাফিয়ে চলে আসে আর খিল খিল করে হাসতে থাকে। আশিকের কাছে বাচ্চাদের অনেক ভালো লাগে, তাই ও ভাগ্নির সাথেই কিছুক্ষণ খেলা করে। তারপর আদিবার দিকে তাকিয়ে বলে, ওর নাম কি রেখেছে? সিনহা। খুব সুন্দর নাম। কি মামা, কেমন আছো তুমি? তোমার নামটা অনেক অনেক সুন্দর। তুমি জানো মামা, তোমার জন্য কত কিছু এনেছে। আর সিনহাও যেন আশিকের সাথে হেসে হেসে ভাঙা ভাঙা করে কিছু বলছে। আসলে সিনহা সবে কথা বলা শিখতেছে। এভাবেই সে ভাগ্নির সাথে কথা বলছিল। তখন আদিবা বলল, ভাইয়া তুই কি আবার চলে যাবি? সিনহাকে কোলে নিয়ে বলল, এখানে শুধু বিয়েটার জন্য এসেছিলাম। একটা কথা ছিল ভাইয়া। বলো। ভাইয়া আসলে রেনু। দেখো, আমি ওর সম্পর্কে কিছু শুনতে চাই না। ওইসব অনেক কষ্টে আমি ভুলেছি, তাই আমাকে আবার এসব মনে করিয়ে দিস না। তখনই একটা মেয়ে এসে বলল, এখানে আশিক নামে কেউ আছে? জি, আমি আশিক। আপনাকে বড় ডাকছে। তখন আশিক সিনহার গালে একটা কিস করে আদিবার কাছে দিয়ে বলল, পরে কথা হবে। আর আমি ভাবছি কিছুদিন বাড়িতে থেকে যাব। আশিকের কথাটা শুনে সবার মুখেই হাসি ফুটে ওঠে। তারপর আশিক রাকিবের কাছে আসে। আশিক রাকিবের কাছে পৌঁছাতেই রাকিব বলে উঠল, কিরে কই গেছিলি আমাকে একা ফেলে? এখানে এসে তারা সবাই তো আমাকে ফেলে কেটে পড়লি। কোথায় এখান থেকে আমাকে একটু সাহস জোগাবি? তা না। আরে ভাই, আমার খুব নার্ভাস লাগছে। নতুন জামাই তো একটু আধটু হতেই পারে। এসব কথা বাদ দিয়ে আমার পাশে একটু বসে থাক, হাঁটার অনেক সময় পাবি। এটা বলেই রাকিব আশিকে টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। তখন কিছু মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে, হয়তো বরকে দেখার জন্য। তাদের মধ্যে একটা মেয়েকে দেখে আশিক চমকে ওঠে, কারণ এটার কেউ না, আখি। আশিক রাকিবকে জিজ্ঞাসা করলো, কে ওটা? রাকিব বলল, এটা নাকি কনের ভাবি। তার মানে আখির বিয়ে হয়ে গেছে। আখিও আশিককে দেখে পুরো স্তম্ভিত হয়ে গেছে। আখির মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, আশিক, আশিক তো তুমি এখানে? রাকিব কথাটা শুনে অবাক হয়ে আশিকের দিকে তাকিয়ে আছে। তারপর আশিক স্বাভাবিকভাবেই জবাব দিল, কেন আসতে পারি না? না, আমি ওইভাবে বলিনি। তুমি একটু ওইদিকে আসতে পারবে? তোমার সাথে কিছু কথা ছিল। আশিকের আখির সাথে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সবাই তাদের দিকে তাকিয়ে আছে, তাই আশিক একরকম বাধ্য হয়ে বলল, ঠিক আছে চলো। তারপর তারা একটা বাগানের দিকে যায়। সেখানে যাওয়ার পরই আশিককে অবাক করে দিয়ে আখি তার পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, আশিক আমাকে ক্ষমা করে দাও, আর প্লিজ আমার আপুকে বাঁচাও। রেনুকে বাঁচানোর কথাটা শুনে আশিকের বুকের বাম পাশটা কেঁপে উঠল। আশিক তখন আখিকে ছাড়াতে বলল, আরে কি হচ্ছে কি? ছাড়ো আমাকে। আর রেনুর কি হয়েছে যে আমাকে তাকে বাঁচাতে হবে? তখন আখি কাঁদা শুরু করে দিয়েছে। আসলে ওই দিন ডিভোর্সের পর আমি আত্মহত্যা করতে গেছিলাম, কিন্তু আপু আমাকে দেখে আটকিয়ে ফেলে আর আমাকে কারণ জিজ্ঞাসা করায় আমি আপুকে সব বলে দিয়েছিলাম। আর আমি আপুকে বলেছিলাম যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাই আপু আমার জন্য ওই দিন ওই ছেলেটাকে নিয়ে নাটক করেছিল, আর সেটা সবাই জানতো।
আপু ভেবেছিল যে তুমি আপুর উপর রাগ করে হলেও আমাকে বিয়ে করে নেবে। আশিক আকিকে থামিয়ে দিয়ে বলে, এক মিনিট, তুমি বলতে চাচ্ছ ওই দিন রেনু আমার সাথে নাটক করছিল, তাহলে ওই রেজিস্ট্রি পেপারটা কিসের ছিল? আসলে ওইটা ফেক কাগজ ছিল। এবার আকির কান্না আরো বেড়ে গেল আর বলতে লাগলো, আমি সত্যি অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমি এটা জানতাম যে আপু তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু তারপরেও আমি তাকে এটা করতে বাধ্য করেছিলাম। তুমি জানো, তুমি যখন ওই দিন চলে গিয়েছিলে, আপু ভাবতে লাগলো যে তার জন্যই তুমি আবার সবকিছু হারিয়ে ফেলেছিলে। সেদিন থেকে আপু ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে কোনো কথাও বলতো না, আর নিজেকে তোমার ঘরটাতে বন্দি করে নিয়েছে। তোমার ঘর থেকেই পাগলের মতো তোমার কাপড় চোপড়ের সাথে কথা বলতে থাকে, আর কাউকে ওই ঘরে ঢুকতে দিত না। অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিল। এই জন্য আপুকে সবসময় নজরে রাখতে হয়। প্রথমে আমরা ভেবেছিলাম যে কিছুদিন গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন তোমার জন্য আপুর পাগলামো বাড়তেই থাকে। আমরা তোমাকে অনেক খুঁজি, কিন্তু কোথাও পাইনি। পরে কেউ একজন বলেছিল যে তুমি সিঙ্গাপুর চলে গেছো। আমরা তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু তুমি সব পথ বন্ধ করে দিয়েছিলে। আমরা তো এটাই জানতাম না তুমি সিঙ্গাপুরে কোথায় আছো, তাই আর তোমাকে খুঁজে পাইনি। আপু এতদিনে একটুও বদলায়নি, সে আগের মতোই ঘরকোনা হয়ে আছে। অবশ্য এখন একটু নর্মাল হয়েছে, কিন্তু সবার সাথে মেশে না, বিশেষ কারণ ছাড়া বাড়ি থেকে বের হয় না, আর আমার সাথেও এখন কোনো কথা বলে না। এখন শুধু তুমিই পারো আপুকে আবার আগের মতো স্বাভাবিক করতে। প্লিজ করো না। দেখো, যা কিছু হয়েছিল সব আমার জন্য, আপুর কোনো দোষ ছিল না। তখন আশিক বলল, দোষ ছিল না মানে? কারণটা যেটাই হোক না, রেনু আমার সাথে অনেক খারাপ করেছে, ওর জন্য অনেক কষ্ট সহ্য করেছি। আর না, কথাটা বলেই আখির আর কোনো কথা না শুনেই আশিক চলে এসে আগের জায়গায় বসে পড়ে। তখনই রাকিব আশিকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আশিক তাকে বলল, পরে সব বলবো, এখন তুই নিজের বিয়েটা নিয়েই ভাব। কিন্তু আশিকের মন শান্ত হচ্ছে না, বারবার রেনুর কথাই মাথায় ঘুরছে। সত্যি রেনু ভালো আছে তো? এইসব ভাবতে ভাবতে রাকিবের বিয়েটা হয়ে গেল। তারপর রাকিব আর তার বউকে রাকিবদের বাড়িতে পৌঁছে দিয়ে আশিক যেই রাকিবদের গেট দিয়ে বের হতে যাবে, তখনই ওর সামনে রেনুর বাবা মা আর রাকি এসে হাজির। এসে বলতে লাগলো, আমাদের মেয়েকে বাঁচা, ও হ্যান ত্যান। আখির সবগুলো কথা আবার বিটিভির মতো রিপ্লে দিল। এমনিতেই আশিকের রেনুর কথা ভেবে ভেবে মনটা খুব অশান্ত হয়ে আছিল। তারপর এদের কথাগুলো তার কাছে বিরক্ত লাগছিল, তাই দিল ইচ্ছে মতো কতগুলো কথা শুনিয়ে। তারপর ওখান থেকে চলে আসে। এইদিকে আশিকের চোখ দুটো রেনুকে দেখার জন্য যেন অস্থির হয়ে গেছে, তাই আর থাকতে না পেরে রেনুদের বাড়ির সামনে চলে যায়। কিন্তু বিপত্তি হলো, একটু আগে সে সবাইকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছিল, তাই তাদের সামনে দিয়ে রেনুর কাছে যাওয়াটা কিরকম লাগে। আবার আশিকের রেনুর সাথে দেখা করতেই হবে। কোনো উপায়ান্ত না দেখে আশিকের বাড়ির পিছনের দিক দিয়ে দেওয়াল টপকালো। কিন্তু এখানেও আরেক বিপদ, কুকুর। এই বাড়িতে আবার কুকুর আনলো কে? আসলে আশিক আবার কুকুরকে ভীষণ ভয় পায়, তাই কুকুরটা তার কাছে আসার আগেই পাইপটা বেয়ে অর্ধেক উঠে যায়। তখন আশিক ভাবলো, নিশ্চয়ই এটা ওই আখির কাজ। হেতার আবার কুকুরের ভীষণ শখ। আশিক যখন আখির পিছনে ঘুরেছিল, তখন অনেকবার আশিককে কুকুরে তারা খাইয়েছিল। যাই হোক, আশিক অনেক কষ্ট করে রেনু জানালার সামনে উঠল। রেনুকে দেখেই বুকটা মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে রেনুর? রেনুর চেহারাটা একেবারে শুকিয়ে গেছে, চোখ দুটো যেন গর্তের ভেতর চলে যাচ্ছে। রেনুকে স্যালাইন চড়ানো হচ্ছে, আর তার পাশে তার মা বসে আছে, রেনুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর স্যালাইনটা শেষ করার পর উনি চলে যান। আর আশিকের অবস্থা এদিকে খারাপ হয়ে যাচ্ছে। একে তো মশা, তার উপর আবার জানালা ধরে লাটকে আছে, নিচেও যেতে পারছে না। কুকুর ফ্যাক্ট, তাই সে ওখানে লটকে থেকে রেনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রেনুর এই অবস্থা আশিকে সহ্য হচ্ছে না, তাই চোখ বেয়ে জল পড়তে লাগলো। কতক্ষণ সময় কাটলো জানি না, তবে আশিক ওইভাবেই লটকে রেনুর দিকে তাকিয়ে আছে। তখনই রেনু ঘুম থেকে জেগে উঠল। আশিক খেয়াল করে দেখলো সকাল হয়ে গেছে। রেনু ঘুম থেকে উঠেই আশিকের ছবি নিয়ে কান্না করছে। আশিক রেনুকে জানালা খোলার জন্য ডাকাডাকি শুরু করেছে, কারণ কেউ দেখে ফেললে সমস্যা।
অথচ রেনু শোক পালনে এতটাই ব্যস্ত যে আশিকের কথাই যেন শুনতে পাচ্ছে না। তখন হঠাৎ রেনু জানালার এদিকে আশিকের দিকে তাকালো, কিন্তু রেনু কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। আশিকের মুখ তো হা হয়ে গেল। কি হলো ব্যাপারটা? আপনারা বুঝতে পারছেন না, তাই তো? আসলে আশিক চলে যাওয়ার পর রেনু আশিককে খুব মিস করে, আর সেজন্যই সে সব জায়গায় আশিককে দেখতে পায়। আর এই কারণে রেনু ভেবেছিল যে এটাও তার মনের ভুল। প্রায় 10 মিনিট পর রেনু বেরিয়ে এলো, আর আশিক এক নাগাড়ে ডেকেই যাচ্ছে। এবার রেনু আশিককে দেখে দৌড়ে গিয়ে জানালা খুলে দেয়, আর আশিক এক লাফে ভেতরে চলে আসে আর বসে পড়ে। আশিককে দেখে রেনুর চোখ বড় বড় হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না যে এটা আশিক। তারপরই রেনু কেঁদে উঠল, আশিককে ঝাপটে জড়িয়ে ধরল, আর আশিকের পুরো মুখে চুমু দিয়ে দিয়ে ভরিয়ে দিল। রেনু যেন আশিককে পেয়ে পাগল হয়ে গেছে, আর আশিক রেনুর কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছে। এতটা ভালোবাসে মেয়েটা তাকে। এরপর আশিকও রেনুকে জড়িয়ে ধরে, রেনু আশিককে এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই আশিক হারিয়ে যাবে। এভাবে কিছুক্ষণ থাকার পর রেনু হঠাৎ করেই আশিককে ছেড়ে দেয়। তারপর বলল, আমি ওয়াশরুমে যাওয়ার সময় তুমি কি ওখানেই ছিলে নাকি? আশিক বেচারা চেহারা করে বলে, তখন কি বলছো? আমি রাত থেকে ওখানে লটকে আছি, এত ডাকলাম তোমাকে, কিন্তু আমার দিকে তো তাকালেই না। আর মশারা সারা রাত কামড়ে আমার কি অবস্থা করেছে দেখো। লটকে থাকতে থাকতে আর হাত ব্যথা শুরু হয়ে গেছে, নিচেও নামতে পারছিলাম না ওই কুকুরটার জন্য। তখন রেনু একটা মন কাড়া হাসি দিয়ে বলল, তোমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমাকে ফেলে রেখে চলে গেছিলে না, আমাকে কষ্ট দেয়া, ব্যাস হয়েছে। তোমার জন্যই তো গেছিলাম, তুমি তো আমাকে যেতে বাধ্য করেছিলে। কথাটা শুনেই রেনুর মুখ থেকে হাসিটা চলে যায়, আর কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। যা হয়েছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আর রেনুর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দেয়। এরপর রেনু আশিককে শক্ত করে জড়িয়ে ধরে, আশিকও রেনুকে জড়িয়ে ধরে রাখে। ঠিক সেই মুহূর্তে রেনুর মা রেনুর জন্য খাবার নিয়ে রুমে আসে, আর রেনু তার মাকে দেখেই ধাক্কা দিয়ে আশিককে সরিয়ে দেয়। রেনু লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আশিকও একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু রেনুর মা খুবই খুশি হয়। তারপর আর কি, ধুমধাম করে ওদের বিয়েটা হয়ে যায়। তবে মজার বিষয় হলো, ওদের বিয়েতে সবচেয়ে বেশি খুশি যেন আঁকি হয়েছে, যার কারণে আঁকি নিজের হাতে বিয়ের সব দায়িত্ব পালন করেছে। এমনকি বাসরের খাটটাও সে নিজে সাজিয়েছে। এখন আশিক বাসর ঘরের সামনের দরজায় দাঁড়িয়ে আছে, তার ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে, কিন্তু কেন জানি আশিক সাহস করে ভেতরে যেতে পারছে না। কিন্তু তখনই কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। তারপর আশিকও ভেতর থেকে দরজাটা লাগিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু কি ব্যাপার, রেনুর তো এখানে এসে তাকে সালাম করার কথা। এরপর আশিক তাকে উঠিয়ে বুকে জড়িয়ে বলবে, তোমার জায়গা ওখানে নয়, আমার বুকে। এটা আশিকের বাসর ঘরের একটা স্বপ্ন। কই, রেনু তো আসছে না। তারপর আশিক নিজেই বেহায়ের মতো বলল, কি হলো রেনু, আমাকে তুমি সালাম করবে না? পারবো না। কেন পারবে না? আমি তোমার স্বামী, আমাকে সালাম করা তোমার দায়িত্ব। আইসে, ঘড়িতে দেখছিস কয়টা বাজে? আশিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজতে চলল। ইস, বন্ধুদের টিটকারি সহ্য করতে করতে বড্ড দেরি হয়ে গেল। তখন আশিক বলল, দেখো রেনু, তুমি যদি আমাকে এখানে এসে সালাম না করো, আমিও ওখানে যাব না। রেনু ঘোমটার নিচে নিশ্চুপ হয়ে বসে আছে। তখন আশিক বলল, ঠিক আছে, আমি তাহলে যাই। এই বলে পাটা একটু পিছাতেই রেনু বলল, এই দাঁড়া ওখানে, একটু নড়লে পা ভেঙে দেব। এরপর রেনু খাট থেকে নেমে এসে আশিককে বিদ্যুৎ গতিতে সালাম করে আবার খাটে গিয়ে বসে পড়ল। আশিকও আর কিছু বলল না, কারণ আর কিছু বলতে গেলে বাসর রাতে হয়তো বউয়ের ভালোবাসা ছাড়া কিছু উপরি পাওনাও জুটতে পারে। এরপর আশিক ধীরে ধীরে গিয়ে খাটে রেনুর সামনে বসলো। আশিক খাটে বসতেই রেনু পাগুলো কিছুটা গুটিয়ে নেয়। আশিক তখন আরেকটু এগিয়ে রেনুর ঘুমটা করল। তারপর বলল, বাহ, বউ সাজে তো তোমাকে ভারী মিষ্টি লাগছে। তাই?
ইচ্ছে করছে তোমাকে অনেক অনেক আদর করতে। না, এখন ওসব হবে না। মানে কি বলছো তুমি? তুমি এমন করলে আমাদের আগামী প্রজন্ম আসবে কি করে? লুচ্চা কোথাকার! আমি সেটা কখন বললাম? আমি বলতে চাচ্ছি আমরা এখন ছাদে যাব চাঁদ দেখতে। ও তাই বলো, ঠিক আছে চলো। না, আমি এভাবে যেতে পারবো না, আমার পায়ে ব্যথা। রেনু কি চাইছে আশিক সেটা বুঝতে পারছে, কিন্তু আশিক একটু মজা করার জন্য বলল, ঠিক আছে তাহলে আর পা ব্যথা নিয়ে ছাদে যেতে হবে না। তখন রেনু রাগে চোখ লাল করে বলল, হাদারাম কোথাকার, তুমি কি কিছুই বুঝো না? আমাকে কোলে করে নিয়ে যা। আশিক রেনুর রাগ দেখে সোজা রেনুকে কোলে নিয়ে ছাদের দিকে রওনা দিল। আর রেনু খুশি হয়ে আশিকের গালে একটা লম্বা কিস করে বলল, থ্যাংক ইউ বাবু। এরপর তারা তাদের দোলনাতে গিয়ে বসে। রেনু আশিকের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। তারপর রেনু বলল, আজকের চাঁদটা অনেক সুন্দর না? সুন্দর, কিন্তু তার চেয়ে সুন্দর একটা চাঁদ আমার পাশে বসে আছে। ইচ্ছে করছে তাকে আদর করতে, কিন্তু সে তো দিচ্ছেই না। তোমার তো দেখছি তর্স হয়েছে না। এই, তোমার ধৈর্য বলে কিছু নেই, জানো তো? ধৈর্যের ফল মিষ্টি হয়। তখন আশিক দোলনা থেকে দাঁড়িয়ে গিয়ে রেনুকে কোলে নিয়ে নেয় আর রেনুর ঠোঁটে ছোট্ট একটা কিস করে বলল, কিন্তু ম্যাডাম, আমার কাছে তো মিষ্টির একটা গোটা ফ্যাক্টরি আছে, তাই আমার মিষ্টির দরকার নেই। রেনু লজ্জা পেয়ে আশিকের বুকে মুখ লুকিয়ে বলল, কি বলো এসব? এরপর আশিক রেনুকে কোলে করে রুমে চলে আসে। দরজাটা লাগিয়ে দিয়ে রেনুকে খাটের উপর শুইয়ে দেয়। আর বাতিটা বন্ধ করার জন্য উঠতেই রেনু তাকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয় আর বলল, বাতি বন্ধ করার কোনো দরকার নেই। এতক্ষণ তো বলছিলে আমার নাকি ধৈর্য নেই, এখন এটা কি হচ্ছে শুনি? রেনু আশিককে টেনে নিজের আরো কাছে নিয়ে বলল, জানি না, তুমি আমার কাছেই থাকো। আমরাও এখন তাদেরকে তাদের মতো ছেড়ে দেই। তারা তাদের মতো সুখে থাক, তাদের ভালোবাসা আজীবন চেয়ে থাক।